হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 7-এ পড়ছো তাদের আজকে আমি ভূগোলের পঞ্চম অধ্যায় নদী থেকে আজকে আমি তোমাদের বলে দেবো কোন কোন জায়গাগুলো ভালো করে পড়তে হবে। তাই তোমরা কিন্তু চটপট আমার এই ভিডিওটা দেখা মাত্রই নিজেদের টেক্সট বুকটা খুলে বসবে এবং আমার সাথে সাথে দেখে নেবে কোন কোন জায়গাগুলো পড়তে হবে। ঠিক আছে, যে জায়গাগুলো থেকে পরীক্ষাতে বেশি প্রশ্ন দেয় আজকে তোমাদের আমি সেইগুলো দেখাবো, যাতে তোমাদের এক্সট্রা কোনো বই পড়তে না হয়। চলো শুরু করছি আজকের চ্যাপ্টার পঞ্চম অধ্যায় নদী। তো নদী তোমাদের ফার্স্ট পেজে যেগুলো রয়েছে গল্পের মধ্যে দেওয়া রয়েছে, এক ঝলক বা একবার রিডিং করে নিও। ঠিক আছে, এখানে সেরকম ইম্পর্টেন্ট কিছুই নেই, জাস্ট একবার রিডিং করে নিও গল্প মনে করে। চলে আসো পরের পাতা। এখানে যতগুলো প্রশ্ন আছে পরের পাতাতে ওপরের দিকে দেখো হাইলাইট করে দেওয়াই আছে, তাহলে বুঝতেই পারছো যেটুকু হাইলাইট করে দেওয়া আছে সেটুকুই তোমার পেন দিয়ে মার্ক করে দাও, এগুলো থেকে প্রশ্ন আসবে। দেখো প্রথমেই রয়েছে নদীর উৎস কি। নদী যেখানে সৃষ্টি হয় সেই জায়গাকেই নদীর উৎস বলে। আর কিছু প্রশ্ন? আশা করি কারো কোনো প্রশ্ন নেই। তারপরে দেখো হাইলাইট করা আছে গঙ্গার উৎপত্তি কোথা থেকে। দেখো গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে ভারতের প্রধান নদী গঙ্গার উৎপত্তি। দুটো কোশ্চেন এখানে হয়ে গেল। 3 নম্বর দেখো রয়েছে মোহনা কি। নদী যেখানে গিয়ে শেষ হয়, অর্থাৎ কোনো সাগর উপসাগর হ্রদ জলাশয় বা অন্য কোনো নদীতে গিয়ে মেশে সেই জায়গাকেই বলে নদীর মোহনা। অর্থাৎ নদী যেখানে গিয়ে মিশছে সেই জায়গাটাকেই বলা হচ্ছে নদীর মোহনা। তাহলে গঙ্গা নদীর মোহনা কোথায়? বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর হচ্ছে গঙ্গা নদীর মোহনা। বুঝতে পারলাম? তাহলে এইটুকুনির মধ্যে দেখো কতগুলো কোয়েশ্চেন পেলাম। যেটুকু প্রশ্ন সেটুকু দাগানো রয়েছে, তোমরাও চটপট পেন নিয়ে বা পেন্সিল নিয়ে দাগিয়ে ফেলো। ওকে, একটু নিচের দিকে চলে এসো। দেখো একটা চার্টের মধ্যে কিছু নদীর নাম, কোন মহাদেশে অবস্থিত আর তার দৈর্ঘ্যটা কত দেওয়া রয়েছে। চেষ্টা করবে পুরোটাই পড়ে নেওয়ার। তার মধ্যে যে দুটো হাইলাইট করা রয়েছে নীল নদ আর আমাজন নদ, এই দুটো কিন্তু ভালো করে পড়ে রেখো। এরা কোন দেশে রয়েছে বা কোন মহাদেশে রয়েছে এবং এদের দৈর্ঘ্যটা কত। ঠিক আছে, দুটো বেশি ইম্পর্টেন্ট, বাদ বাকিগুলো ইম্পর্টেন্ট রয়েছে, বাট এই দুটোটা একটু বেশি করে জোর দিয়ে মনে রাখার চেষ্টা করো। ঠিক আছে, এরপর চলেছো তার পরের পাতাতে দুটো কোয়েশ্চেন রয়েছে, ধারণ অববাহিকা কি আর জল বিভাজিকা কি। এই দুটো কিন্তু তোমাদের 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট, 1 নম্বরের জন্য কিন্তু নয়। 2 নম্বরের ক্ষেত্রে কিন্তু দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট, ধারণ অববাহিকা কাকে বলে আর জল বিভাজিকা কাকে বলে। দেখো আমি পেন দিয়ে মার্ক করে দিয়েছি, এইখান থেকে এইটুকুনি হচ্ছে ধারণ অববাহিকার সংজ্ঞা, আর জল বিভাজিকার সংজ্ঞাটা দেখে নাও, এখান থেকে এইটুকুনি জল বিভাজিকার সংজ্ঞা। তাহলে এতটার মধ্যে তোমাদের কতটা ছোট করে দিয়েছি দেখো। তো দেখো কি রয়েছে, ধারণ অববাহিকা জিনিসটা কি। বলছে পর্বতের বরফ কণা জল বা বৃষ্টির জল অসংখ্য ছোট ছোট জলধারার মাধ্যমে বয়ে বড় একটা নদী কি করছে, তৈরি করছে। এই জলধারা সহ যে মূল নদীটা তৈরি হচ্ছে, বড় নদীটা, সেটা যেই অঞ্চলের উপর দিয়ে যাচ্ছে বা যেই অঞ্চলে জল দ্বারা সৃষ্টি হচ্ছে সেই অঞ্চলটিকে ওকে বলবো ওই নদীর ধারণ অববাহিকা। বুঝতে পারলাম? আর তার পাশে রয়েছে কি জলবিভাজিকা। বলছে উঁচু পাহাড়ি অঞ্চল যখন বৃষ্টি হয়, একটা উঁচু জায়গায় যখন বৃষ্টি হয় পাহাড়ি অঞ্চলে, সেই বৃষ্টির জল ভূমির ঢাল বরাবর বিভিন্ন দিকে বয়ে যায়, অর্থাৎ ছিটকে ছিটকে পড়ে। অর্থাৎ কোনো পাহাড়ের চূড়ার অংশটা বৃষ্টির জলকে বিভিন্ন দিকে ভাগ করে বা বিভাজন করে, তাই একে বলে জলবিভাজিকা। বুঝতে পারলাম? আশা করি প্রত্যেকের সমস্যা নেই। তারপর চলে এসো উপনদী কি। উপনদী বলতে কি বোঝানো হচ্ছে, যে অনেকগুলো ছোট ছোট জলধারা পরস্পরের, তাহলে কি দেখলাম, অনেকগুলো ছোট ছোট জলধারা পরস্পরের সঙ্গে মিশে গিয়ে একটা বড় নদী তৈরি করছে। ওই যে ছোট ছোট জলধারাগুলো রয়েছে সেগুলি হচ্ছে মূল নদীটার উপনদী। বোঝা গেল? বাস এটুকুই বলবে, এই অনেকগুলো থেকে এই পর্যন্ত উপনদী কাকে বলে। 2 নম্বরের প্রশ্ন। বুঝতেই পারছো এর বাইরে কোনো প্রশ্ন হবে না, এটুকু বলতে পারি। তাই আমি যেগুলো বলছি সেগুলো মন দিয়ে নোট করে রাখো খাতার মধ্যে এবং বইয়ে দাগিয়ে রাখো। ঠিক আছে, এরপরে তার পরের পাতা চলে এসে দেখো রয়েছে উপনদী কি, গঙ্গার কয়েকটি উপনদীর নাম। শাখা নদী কি, গঙ্গার কয়েকটি শাখা নদীর নাম। বোঝা গেল? বুঝতেই পারছো এগুলো তোমাদের পরীক্ষাতে কিন্তু প্রশ্নে আসবে। এবার নিচে চলে এসে দেখো রয়েছে পিকলুর ডায়েরি। এখানে দেখো রয়েছে ইম্পর্টেন্ট জায়গা, নদীর উপত্যকা বলতে কি বোঝো। বলছে উৎস থেকে মোহনা পর্যন্ত যে খাতের মধ্যে দিয়ে নদী প্রবাহিত হয় তাকে নদীর উপত্যকা বলে, এটা প্রশ্ন আসতে পারে। তার ঠিক নিচে রয়েছে দেখো নদী অববাহিকা বলতে কি বোঝো। এখান থেকে এই পর্যন্ত অ্যান্সার। নদী অববাহিকা কাকে বলে, নদীর উপত্যকা বলতে কি বোঝো। দোয়াব কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলছি একই নদী অববাহিকার পাশাপাশি প্রবাহিত দুটো নদীর মধ্যবর্তী স্থানকে বলা হয় দোয়াব। অর্থাৎ পার্সি শব্দ দোয়াব, যার দো অর্থাৎ 2, আব হচ্ছে জল বা নদী। ভারতের গঙ্গা ও যমুনা নদীর দোয়াব অংশে আগ্রা এলাহাবাদ শহরটি কিন্তু অবস্থিত, মনে রাখবে। এরপর চলে আসো অন্তর্বাহী নদী কি, যে নদী কোনো দেশের মধ্যে দিয়ে উৎপন্ন হয়ে সেই দেশের মধ্যে দিয়ে কোনো হ্রদ বা জলাশয় গিয়ে মেশে তাকে বলে অন্তর্বাহী নদী। যেমন ভারতের লুনি, রাশিয়ার আমুদরিয়া ইত্যাদি। ঠিক আছে, আর আন্তর্জাতিক নদী কোনগুলো, যে নদী একাধিক দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তাকে বলা হয় আন্তর্জাতিক নদী। যেমন সিন্ধু, ব্রহ্মপুত্র, ইউরোপের রাইন, দানিউব, এগুলো হচ্ছে আন্তর্জাতিক নদী। তাহলে এইটুকু
জায়গার মধ্যে পিকলুর ডায়েরিতে কতগুলো প্রশ্ন পাচ্ছ দেখো, যেগুলো আমি হাইলাইট করেছি সেটা তোমরাও কিন্তু মার্ক করে রাখবে বইতে, ঠিক আছে? এইগুলি প্রশ্ন হবে নদী চ্যাপ্টার থেকে, ওকে? এক্সট্রা কোনো বই তোমাদের কাউকেই পড়তে হবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। একটু ভরসা করে আমি যেগুলো বলছি পড়ে যাও। প্রত্যেকের পরীক্ষা যদি ভালো না হয় তবে আমাকে বলো, ঠিক আছে? এরপর যারা পরের পাতা চলে এসো, দেখো রয়েছে নিত্যবহ নদী, আর তার ঠিক নিচে রয়েছে অনিত্যবহ নদী। এখানে তিনটে কোশ্চেন আসবে। কি কি? নিত্যবহ নদী কাকে বলে, অনিত্যবহ নদী কাকে বলে, আর আসতে পারে নিত্যবহ নদী অনিত্যবহ নদীর মধ্যে পার্থক্য কি, এটাও চলে আসতে পারে। সেই জন্য তোমাদের কি করতে হবে, উদাহরণ সমেত কিন্তু পড়তে হবে। নিত্যবহ মানে যেটা, যে নদীতে সারা বছর জল থাকে, ঠিক আছে, এবং অবশ্যই সেটা বরফ কলা জলে পুষ্ট। আর অনিত্যবহ মানে সারা বছর জল থাকে না, বৃষ্টির জলে যেটা পুষ্ট, অর্থাৎ যেটা বৃষ্টির জল থেকে হয়ে আসছে আর কি, যে নদীটা। যেমন কি রয়েছে, বাঁকুড়ার গন্ধেশ্বরী, বোঝা গেল? এইগুলো কিন্তু ভালো করে তোমাদের পড়তে হবে, এর বাইরে আর কিছু পড়ার দরকার নেই। তারপরে পাতা চলে নদী কি কি কাজ করে, নদীর কাজ কি, এটা ইম্পর্টেন্ট রয়েছে। তিনটে কাজ, ক্ষয় কাজ, বহন কাজ আর সঞ্চয় কাজ, এই তিনটি কাজই নদী করে। এই তিনটে মনে রাখবে যদি 2 নম্বরের জন্য আসে, ঠিক আছে? এবার এই যে নদীর তার পরের পাতে চলে আসো, দেখো পাতা নম্বরে 54তে দেখো রয়েছে নদীর উচ্চ প্রবাহ, অর্থাৎ নদী যেখান থেকে সৃষ্টি হচ্ছে সেটাকে বলছে নদীর উচ্চ প্রবাহ, মাঝখানটাকে বলছে মধ্য প্রবাহ, আর যেখানে গিয়ে মিশছে মোহনাতে গিয়ে সেটা হচ্ছে নিম্ন প্রবাহ বা নিম্ন গতি। বোঝা গেল? নদীর উচ্চ প্রবাহ, মধ্য প্রবাহ আর নিম্ন প্রবাহ। উচ্চ প্রবাহে কি হয়, নদীর ক্ষয় কাজ হয়, অর্থাৎ জল যেখান থেকে সৃষ্টি হয়ে নিচে পড়ছে সেইখানটা কিন্তু বেশিরভাগ ক্ষয়ই হয়। তো এইখানে নদীর প্রধান কাজ কি, ক্ষয় করা, ঠিক আছে? আর ভারতের গঙ্গা নদী উচ্চ প্রবাহ কোথা থেকে কোথা পর্যন্ত না, গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত, এটুকু মনে রাখবে। যেটুকু দেখো পেন দিয়ে আমি দাগিয়ে রেখেছি, এটুকুলোই পড়ার, বাদ বাকি শুধু রিডিং পড়ো। তাহলে উচ্চ প্রবাহে কি কি হচ্ছে, ক্ষয় কাজ হচ্ছে। ক্ষয় কাজ হওয়ার ফলে কি হচ্ছে, গিরিখাত সৃষ্টি হচ্ছে, বুঝতেই পারছো, আই বা ভি আকৃতির গিরিখাত হচ্ছে। তার মধ্যে ক্যানিয়ন হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন হচ্ছে বিখ্যাত, ঠিক আছে? এটা মনে রাখবে, শর্ট কোশ্চেন জন্য ইম্পর্টেন্ট। তারপর নিচে চলে এসে জলপ্রপাত সৃষ্টি হচ্ছে, ঠিক আছে? তাহলে উচ্চ প্রবাহে কি কি হচ্ছে, ক্ষয় কাজটি প্রধান কাজ, তার মধ্যে ক্যানিয়ন বা গিরিখাত তৈরি হচ্ছে, আর কি হচ্ছে, জলপ্রপাত তৈরি হচ্ছে। এই হচ্ছে তোমাদের উচ্চ প্রবাহ, ঠিক আছে? এখান থেকে এটাই পড়বে। আর বই থেকে পড়তে কেন বলছি, বইয়ের জায়গায় খুব শর্ট খুব সহজ সরল ভাবে দেওয়া রয়েছে বলে বইটা পড়ো, ওকে? এরপর আসছে মধ্য প্রবাহ, অর্থাৎ বয়ে যাওয়ার জায়গাটা, যেখান দিয়ে নদী বয়ে যাচ্ছে। বয়ে যাচ্ছে কোথা দিয়ে, সমান জায়গা দিয়ে, অর্থাৎ মালভূমি বা সমভূমি। তো সেখানে যাচ্ছে, বয়ে নিয়ে যাওয়ার সময় কি হচ্ছে না, বহন হচ্ছে আর সঞ্চয় কাজ হচ্ছে। নদীর মধ্য প্রবাহে কি কাজ, মেন বহন করা আর সঞ্চয় করা, ঠিক আছে? এই বহন ও সঞ্চয় করতে করতে কি হচ্ছে, মিয়েন্ডার তৈরি হচ্ছে। মিয়েন্ডার কি পরীক্ষাতে আসে, আঁকা পাকা একটা পথে জল জমে আলাদাভাবে সরে কি তৈরি হয়, মিয়েন্ডার তৈরি হয়, ঠিক আছে? আর কি রয়েছে, নদীর দ্বীপ তৈরি হচ্ছে। এইগুলো মনে রাখবে যে নদীর মধ্য প্রবাহে কি কি হচ্ছে, মিয়ান্ডার তৈরি হচ্ছে, নদীর দ্বীপ তৈরি হচ্ছে, সঞ্চয় কাজ হচ্ছে, বহন কাজ হচ্ছে, আর হচ্ছে কি, অশ্ব ক্ষুরাকৃতি হ্রদ, অর্থাৎ ঘোড়ার পায়ের খুরের মতো হ্রদ সৃষ্টি হচ্ছে। এটা টিকার জন্য ইম্পর্টেন্ট, আলাদাভাবে অশ্ব প্রকৃতির হ্রদ কি, এটা কিন্তু পড়ে রাখবে, ঠিক আছে? অর্থাৎ নদীর তার বাঁকের একদিকে জলস্রোতের বেশি থাকার জন্য তার উল্টো দিকে সঞ্চয় হয় বেশি, সেজন্য নদীর এক পাড় ভেঙে অন্য পাড় গড়ে। এইভাবে নদীর বাঁকের পরিমাণ বাড়লে, নদীতে জল বাড়লে কখনো কখনো নদীর বাঁকের একটা অংশ মূল নদী থেকে কি হয়, আলাদা হয়ে যায়, এবং সেই আলাদা অংশটা দেখতে ঠিক ঘোড়ার পায়ের খুরের মতো দেখতে হয় বলে একে বলা হয় অশ্বক্ষুরাকৃতি হ্রদ। এটা কিন্তু তোমাদের টিকার জন্য ইম্পর্টেন্ট রয়েছে আলাদাভাবে। আবার তোমাদের নদীর মধ্য প্রবাহে কি কি হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, বুঝতেই পারছো? বড় প্রশ্নের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট। আর হ্যাঁ, তোমাদের 7-এ বলে রাখি, সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাটা হবে কিন্তু 50-এর মধ্যে। সুতরাং বুঝতেই পারছো তোমাদের কত ডিটেলস এবং কত ভালো করে খুঁটিয়ে এগুলো করতে হবে। আমি শুধুমাত্র তোমাদের বলে দিতে পারি কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে, এবং কত মানের আসবে। পড়াটা কাদের দায়িত্ব, তোমাদের, সেটা মাথায় রেখে করতে শুরু করে দাও, ঠিক আছে? তার ঠিক পরে পাতা দেখো রয়েছে ছবি, যে উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর যে গতিপথ, সেই গতিপথের পুরো ব্যাপারটাই বুঝতে পারবে। দেখো, উৎসতে উচ্চ প্রবাহ, মাঝে হচ্ছে মধ্য প্রবাহ, আর এটা হচ্ছে নিম্ন প্রবাহ, নদী যে বয়ে চলেছে, তাই না? উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর 3টি কাজ, ঠিক আছে? কি, নদী তীব্র গতিতে বয়ে চলে, ক্ষয় কাজ করে, জলের পরিমাণ বাড়ে, কিছুটা বহন করে, আর নিম্ন প্রবাহে কি হয়, গতি কমে যায়, সঞ্চয় কাজ করে। বুঝতে পারছি? এটা কিন্তু একবার দেখে নেবে, ওকে? তার পরের পাতে চলে আসো নদীর নিম্ন প্রবাহ। এর কাজ কি, মূলত সঞ্চয় কাজ, অর্থাৎ জমানো, ঠিক আছে? এটা মনে রাখবে।
আর ডান দিকে দেখো রয়েছে খাড়ি কি, এইটা পড়বে। কিছু নদীর মোহনায় জোয়ারের সময় নোনা জল নদীতে ঢুকে ফানেলের মতো আকৃতির চওড়া বা খাড়ি তৈরি করে। ঠিক আছে, পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের প্রচুর নদীতে এরকম খাড়ি কিন্তু দেখা যায়। তারপর দেখো রয়েছে প্লাবন ভূমির সৃষ্টি হচ্ছে। প্লাবন ভূমি মনে রাখবে, নিম্ন প্রবাহে প্লাবন ভূমি হচ্ছে। আর কি, বদ্বীপ সৃষ্টি হচ্ছে। এগুলো হচ্ছে নিম্ন প্রবাহের কাজ। ঠিক আছে, বদ্বীপ বা ডেল্টা বলতে পারো। ঠিক আছে, এটা কিন্তু নিম্ন প্রবাহে সৃষ্টি হচ্ছে। এগুলো জাস্ট একবার রিডিং করবে, তাহলেই পুরোটাই দেখবে তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আবার নিচে একটা প্রশ্ন আছে যে আমাজনে কিন্তু কোনো বদ্বীপ নেই, কিন্তু কেন নেই? আমাজনে বদ্বীপটা কেন নেই তার অ্যান্সার কিন্তু এখান থেকে এই পর্যন্ত। কি বলছে, সব নদী কিন্তু মোহনায় বদ্বীপ সৃষ্টি করতে পারে না। কারণ নদীতে পলির পরিমাণ কম থাকলে, নদী প্রবল বেগে সমুদ্রে পড়লে অথবা মোহনায় প্রবল সমুদ্র স্রোত থাকলে বদ্বীপ গড়ে উঠতে পারে না। ঠিক আছে, এই কারণে পৃথিবীর বৃহত্তম নদী যার নাম আমাজন, তার কিন্তু কোনো বদ্বীপ নেই। এটাও কিন্তু আমাদের একটা প্রশ্ন হয়ে গেল যে আমাজনে কেন কোনো বদ্বীপ সৃষ্টি হয়নি। ঠিক আছে, বা কোন নদীতে কোনো বদ্বীপ নেই। যেভাবে হোক ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, তোমাদের এটা পড়ে রাখতে হবে। বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট এবং শর্ট কোশ্চেনের জন্য। ঠিক আছে, এরপরে বড় প্রশ্ন রয়েছে আমাদের জীবনে নদ নদীর কি প্রভাবটা রয়েছে? অবশ্যই প্রভাব রয়েছে, নদী না থাকলে আমরা তো কেউ বাঁচতামই না। তোমরা নিশ্চয়ই পড়েছো প্রাচীন কাল থেকেই যে সমস্ত সভ্যতাগুলো গড়ে উঠেছে সেটা কোনো না কোনো নদীর আশেপাশেই বা তীরবর্তী অঞ্চলেই। তার পুরো প্রমাণ তো বাকিটা পড়লেই পারবে, ইতিহাসের মতো লেখা রয়েছে, ইতিহাসের পুরো ব্যাপারটাই। ঠিক আছে, সিন্ধু নদের তীরে সিন্ধু সভ্যতা হয়েছিল, নীল নদের তীরে মিশরের সভ্যতা, টাইগ্রিস তীরে সুমেরু সভ্যতা, আমাদের কি গঙ্গা নদীর তীরে আমরা বসবাস করছি, তাই না? তাহলে বুঝতে পারছো নদী কতটা গুরুত্বপূর্ণ রয়েছে আমাদের জীবনে। তো ডান দিকে দেখো পুরো ব্যাপারটা ডিটেলস দেওয়া রয়েছে, এইটা ভেবে দেখেছো, এটা কিন্তু ভালো করে পড়বে, তাহলে দেখবে পুরোটা তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে যে নদীর কতটা গুরুত্ব আমাদের জীবনে। বড় প্রশ্নের ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, এটা কিন্তু করবে। ঠিক আছে, এই হলো তোমাদের পুরো নদী চ্যাপ্টারের ইম্পর্টেন্ট জায়গা প্লাস বোঝার ব্যাপারটা। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো, কারো কোনো রকম কোনো সমস্যা নেই। আমার এই ভিডিওটা দেখার পর প্রত্যেককে বলবো আরেকবার বইটা খুলে এক ঝলক প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে নিতে। ঠিক আছে, তাহলে দেখবে পুরো ব্যাপারটা প্রত্যেকের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও। একটাই রিকোয়েস্ট, বন্ধুদের কাছে শেয়ার করে দেওয়া তোমাদের কাজ। ঠিক আছে, তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, আর হ্যাঁ পড়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে রেখো। তো আজকে এখানেই।